আফরিন বেগম নামটা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে চর্চিত ছিল। তারপর যখন সিপিএমের প্রার্থী তালিকা বেরোলো তখন দেখা গেল আফরিন বেগম বালিগঞ্জে প্রচার করেছে। তারপর নির্বাচন শেষ হয়েছে, আর এমন একটা দিনে দাঁড়িয়ে রয়েছে যে একেবারে সেই রেজাল্টের আগের দিন। পরীক্ষা একেবারে শুরু থেকে যদি ধরি, ইউনিভার্সিটি অবধি পরীক্ষার আগের দিন প্রচুর প্রিপারেশান নিতে হয়। সেই প্রিপারেশান নিয়ে পরীক্ষা দেওয়া হয়ে গেছে, কিন্তু রেজাল্টের জন্য একটা সবারই থাকে যে কার কত ভালো রেজাল্ট হলো, বা নিজেরটা আদৌ কতটা কি হবে। প্রিপারেশান তো ঠিকই নিয়েছিলাম, মানে এই পরীক্ষাটার রেজাল্টটা নিয়ে কতটা এক্সপেকটেশান? দেখুন, ওই পুরোনো দিনের কথাই একটা ছিল যে যারা সারা বছর পড়াশোনা করে তাদেরকে রেজাল্টের দিন আর চিন্তা করতে হয় না। আমি মনে করি আমার যে কাজ ছিল আমি সেই কাজ পালন করেছি। সেই কাজগুলো প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করেছি। সেই দাবি দাওয়াগুলো, আমাদের এলাকার দাবি দাওয়াগুলো নিয়ে কথা বলেছি, সমাধান দিয়েছি। ফলে মানুষের কাছে যতটা পৌঁছে যাওয়ার ছিল মানুষের কাছে পৌঁছে গেছি। এবার মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার বহু বছর পর প্রয়োগ করতে পেরেছে। তাহলে 4 তারিখ মানুষ যেটা চান সেটাই হবে। আমি মনে করি যে আমি এখনও কনফিডেন্ট। মানুষের প্রতি তো ভরসা হারানো পাপ, সেটাই আমি মনে করি। তাহলে মানুষ যেটা করেছেন, মানুষ বাংলার কথা চিন্তা করে করেছেন। ফলে আমি মনে করি মানুষ যেটা করেছেন ঠিকই করেছেন। আমাদের আগামী বাংলার ভবিষ্যৎ, বাংলাকে বাঁচানোর জন্য তারা নিজেরাও লড়াইয়ে নেমেছেন। সেই লড়াইয়ে তাদের উপর ভরসা রাখলাম। কিন্তু আপনার দল যতবারই পরীক্ষায় বসেছে, প্রিপারেশান ভালো ছিল, রেজাল্টে শূন্য বারবার পেয়েছে। দেখুন, এর আগের সেরকম বহু পরিস্থিতি ছিল, কিন্তু বর্তমান দিনে পরিস্থিতি বদলেছে। যেভাবে ধর্মীয় হানাহানির পরিস্থিতি বেড়েছে, ধর্মের নামে ভাগ করার পরিস্থিতি বেড়েছে, ঠিক একই রকমভাবে দুর্নীতিও ভয়ঙ্কর পরিমাণে বেড়েছে। মানুষজন সমস্ত কিছু দিক থেকে বিচার করে বহু বছর পর ভোট দিতে পেরেছেন, এবং মানুষ আসলে নিজেদের জন্য ভোট দিয়েছে, দাবি দাওয়া নিয়ে ভোট দিয়েছে, SIR এর বিরুদ্ধে ভোট দিয়েছে, নিজেদের আত্মীয় স্বজন যাদের নাম কেটে গেছে তাদের জন্যও ভোট দিয়েছে। ফলে প্রচুর কথা মাথায় রেখে মানুষ এবারে ভোট দিয়েছে। তাই আমরা মনে করছি যে সেই শূন্যের দশা তো কাটবেই। বামপন্থীরা নির্দিষ্ট সংখ্যক বিধায়ক নিয়ে বিধানসভায় যাবে। বাম শূন্য বিধানসভা হলে যে কি পরিস্থিতি হয় সেটা আমরা দেখেছি গত বছরগুলোতে। সেখানে মানুষের জন্য কথা হয় না, মানুষের রুটি রুজি নিয়ে কথা হয় না, ধর্ম নিয়ে কথা হয়, ধর্মীয় হানাহানি বিভাজন নিয়ে কথা হয়, কে কি খাবে পড়বে সেটা নিয়ে কথা হয়। তাই রিয়েল ইস্যুগুলো যাতে বিধানসভায় আলোচনা হয় সেটার জন্য আমরা লড়াই করি। কিন্তু আমরা যখন দেখেছি আফরিন বেগম বিভিন্ন জায়গায় প্রচার করেছে, তখন তার চোখে চশমা ছিল না। এই চশমাটা কি কালকে যাতে ভোট বাক্সে নিজের ভোটটা ভালো করে দেখা যায় তার জন্য? না, আসলে এই চশমাটা আমার ওই রোদে বেরিয়ে চোখে একটা অ্যালার্জির সমস্যা হয়েছে, সেই কারণেই ডাক্তার এই চশমাটা দিয়েছেন খানিক দিনের জন্য পড়ার জন্য। খানিক দিন বাদে আবার এই অ্যালার্জি না থাকলে আবার চশমা চলে যাবে। এটা কি রাজনীতির ময়দানে প্রথম প্রাপ্তি আপনার? প্রথম মানে প্রাপ্তি তো অনেক কিছুই। রাজনীতির ময়দানে ভোটের এই সময়ে কাজ করার জন্য মানুষের ভালোবাসা, সেটা সব থেকে বড় প্রাপ্তি। তারপরে যদি বলা চলে, তারপরে অভিজ্ঞতা শেখা, এবং তার সাথে সাথে এইটাও একটা প্রাপ্তি। আর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করতে করতে অনেক কিছু শিখে হয়তো এখানে সেগুলো কাজ দিয়েছে, কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞতাটা এখানে সত্যিই কতটা কাজ দিল। এবং বলা হয়তো যাদবপুর বিশ্ববিদ্যালয় একটা রাজনীতির একটা জায়গা, সেইটা কিভাবে হলো? এবং তার সঙ্গে এই প্রশ্নটাও করব, 29 থেকে একদম 3 তারিখ এই কদিন নিজের মতন কিভাবে কাটানোর সময় পেলেন? এখন যাদবপুর বিশ্ববিদ্যালয় আমাকে অনেক কিছু শিখিয়েছে। ছাত্র রাজনীতি করার ক্ষেত্রে আমি সেইখান থেকে নিজেদের তখনকার যা সমস্যা ছিল সেগুলো নিয়ে কাজ করতাম। প্রচুর লড়াই হেরেছি, প্রচুর লড়াই জিতেছি, প্রচুর লড়াই থেকে অভিজ্ঞতা সঞ্চয় করেছি। আমরা তো আসলে শিখি, আমরা হেরে যাই না। ফলে সেই শেখাগুলোর অভিজ্ঞতা সঞ্চয় করে বর্তমান দিনে যখন আরও বড় লড়াইয়ের ময়দানে নেমেছি, সেইখান থেকে প্রচুর জিনিসকে আমি কাজে লাগিয়েছি, উপলব্ধি করতে পেরেছি। মানুষের জন্য কাজ করা আসলে শুধুমাত্র মুখে কথা বলে হয় না, সেটা যে সারা বছর মাঠে ময়দানে পড়ে থাকতে হয়, সেই মানুষগুলোর সমস্যা নিয়ে পড়ে থাকতে হয়, সেটার জন্য করতে হবে। সেইগুলো শিখেছি, মানুষের কাছে পৌঁছে গেছি। ফলে সেখানের শেখাগুলোকে এখানে কাজে লাগিয়েছি। কতটা কি পেরেছি সেটা মানুষ বলবেন। তার বাইরে দাঁড়িয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরে এই বড় ময়দানে লড়াই খানিকটা তো আলাদা থাকবেই, কিন্তু মানুষ আমাকে যেভাবে আশ্বাস ভরসা জুগিয়েছেন সেটাই আমার কাছে অক্সিজেন হয়ে উঠেছে। এই 3 তারিখ থেকে, মানে 3 তারিখ অবধিকার যে জার্নি, 29 তারিখের পর, সেই জার্নিতেও আমার সাথে আমার কমরেডরা ছিলেন, আমার এলাকার কমরেডরা ছিলেন। অনেক ঘটনার মধ্যে দিয়ে গেছি। অনেক এলাকার কমরেডের শরীর খারাপ হয়েছে, তাদেরকে দেখতে গেছি, তাদের সাথে কথা হয়েছে। তারা যেভাবে লড়াইয়ের ময়দানে ছিলেন, তাদের পাশে সঙ্গে সঙ্গে আমরা একসাথে পৌঁছে গেছি। এলাকার কমরেডরা যদি আমাকে এলাকা না চেনাতেন তাহলে আমি কিছুই হতাম না।
একই রকমভাবে আমার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কমরেডরাও সকাল থেকে রাত অবধি, মানে আমি বেরোনোর আগে তারা বেরোতেন, আমি বাড়ি ঢোকার পর তারা ঢুকতেন। তো এই কমরেডদের ছাড়া, এলাকার কমরেড এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কমরেডদেরকে ছাড়া আমি শূন্য, আমি কিছু করে উঠতে পারতাম না। তো তারা আমাকে আগলে রেখেছেন, তারা আমাকে শিখিয়েছেন, তারা আমার সঙ্গে রয়েছেন, একসাথে লড়াইটা লড়েছি। তাদের সাথে খানিক কথা হয়েছে, আড্ডা হয়েছে, খেতে যাওয়া হয়েছে। আবার আজকে মিটিংও হবে, রোজই মিটিং থাকছে, সেই মিটিংগুলো হবে, সেখানে যাব। সেখানে কালকে আগামী দিনের জন্য যে লড়াই, আগামী দিনের জন্য যে কাজ, সেগুলো আজকে করা হবে। কোন খাওয়াগুলো হলো, মানে 1-1.5 মাস কী হয়, ইলেকশন করতে গেলে অনেক কিছু খাওয়া দাওয়া হয় না, অনেক কিছু নিজেকেই সীমাবদ্ধ রাখতে হয়। 29 তারিখ হয়ে যাওয়ার পর কোনগুলো মানে মোটামুটি একটা খাওয়া দাওয়ার জায়গা এলো এবং খুব যেটা পছন্দের খাবার, সিনেমা দেখা বা গান শোনা হলো, আঁকা হলো? না, আঁকতে আর পারিনি চোখের সমস্যার কারণে, কিন্তু হ্যাঁ বাইরে বেরোতে পেরেছি। নিজে একবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একবার পা রাখতে পেরেছি এত মাস পর। তার সাথে সাথে নিজের পছন্দসই কিছু বাইরের খাবার খেতে পেরেছি। ফ্রাইড রাইস, চিলি চিকেন যেমন ডেনজন থেকে খাওয়া হয়েছে, ওখানে কাজে গিয়েছিলাম, সেইখান থেকে ঠিক একই রকমভাবে সাউথ সিটিতেও একবার যেতে পেরেছি, কাজ ছিল ওই একই অঞ্চলে, ওখানে যেতে পেরেছি। রথ দেখা কলাবাজার দুটোই হয়েছে। অবশ্যই কাজের সাথে সাথেই যে কমরেডরা ছিলেন তাদের সাথেই যাওয়া হয়েছে। এবং যে মানে প্রচুর মাছ খেয়েছি আমি নির্বাচনের সময়। এবার যে মাছগুলো খাওয়া হয়নি, যেগুলো খেলে হয়তো অ্যালার্জি হয়ে যেতে পারতো, সেই মাছগুলোও গিয়ে খাওয়া হয়েছে, ফলে আমি খুবই খুশি সেটার জন্য। আর আগামী দিনে যেহেতু কালকে আমাদের গণনা, সেটার জন্য আজকে সারাদিনই দৌড়ানোর আছে, তো সেই জায়গাগুলোতে পৌঁছে যাব। আজকে থেকে আবার বন্ধ, কালকের লড়াইটা লড়ে নেওয়ার পর আবার শুরু হবে যে লড়াই, দীর্ঘদিনের লড়াই, সেই লড়াইটার জন্য নিজেকে প্রস্তুত করছি। শেষ প্রশ্ন, কিন্তু দীর্ঘদিনের লড়াই করতে গিয়ে একটা বিষয় সবসময় দেখা যায় যে কেউ ক্যান্ডিডেট হয়, তারপর পরবর্তীকালে সেই যদি না যেতে, তারপর আর তাকে দেখা যায় না। সেই বিধানসভায় তো বাদ দেওয়া যায়, অন্য কোথাও দেখাও যায় না। আপনার ক্ষেত্রে? দেখুন, আমি তো বালিগঞ্জেরই মেয়ে, আমি বালিগঞ্জে নিশ্চয়ই বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যেতে পারবো না। আর রাজনীতিটা বহুদিন হলো করছি, ফলে রাজনীতির ময়দান ছেড়েও কোথাও চলে যাব না। আসলে ব্যক্তি স্বার্থকে কাজে লাগিয়ে কিছু করতে আসিনি, মানুষের জন্য লড়তে এসেছি। সেইটার জন্য লড়াই আমি পিছিয়ে যাব না। আমি মনে করছি আমি জিতবো, কিন্তু তাও যদি আপনাদের কথায় মনে করি যে আমি হেরে যাই, তাহলে আমি বালিগঞ্জের মানুষকে হারতে দিচ্ছি না। আমরা বলছি না আপনি হারবেন, সেই মানুষের জন্য এই রাস্তায়। আমরা বলছি না আপনি হারবেন, কিন্তু এক্ষেত্রে দেখা যায়। হ্যাঁ, সেই ক্ষেত্রে দেখুন, তাদের উদাহরণগুলো আলাদা হতে পারে। আমরা বামপন্থীরা কোনোদিন হাঁটতে শিখিনি, শিখতে শিখেছি। যে ভুলগুলো হয়েছে, যেইগুলো করতে পারিনি, সেইগুলোকে আবার নতুন করে লড়াইয়ের ময়দানে সেইগুলোকে শুধরে নেব, মানুষের কাছে আবার পৌঁছে যাব। সেইটার বাদ দিয়ে আর কোনো কিছু শিখিনি, হেরে যেতে শিখিনি, লড়াই করতে শিখেছি। আমি এই পাড়াতে, এই মহল্লাতে, এই গলিতেই থাকবো, নিজের এলাকার জন্য লড়াই করে যাব, নিজের মানুষের জন্য, নিজের পরিবার, আমার বৃহত্তর বালিগঞ্জের যে পরিবার, তাদের জন্য একসাথে লড়াই করে যাব। তাদের দাবি দাওয়া যাতে বিধানসভা অবধি পৌঁছাতে পারি, সেটার জন্যই তো লড়াই, তাদের দাবি দাওয়া যাতে পূরণ হয়, সেটার জন্য লড়াই। ফলে এটাই বলবো যে ধর্মীয় বিভাজনের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে বালিগঞ্জের মানুষের লড়াই, পশ্চিমবঙ্গের মানুষের লড়াই যাতে হেরে না যায়, সেটার জন্য আমি অবশ্যই রাস্তায় থাকবো। লড়াইয়ের ময়দানে তিনি সবসময় থাকবেন, আর বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় তিনি যাবেন, অবশ্যই বালিগঞ্জের মানুষের সঙ্গে তিনি থাকবেন, সে কথাই বলছেন আফরিন বেগম। ক্যামেরায় দেবব্রতর সঙ্গে সুশোভন, TV9 বাংলা।